চীনা জলসীমায় আটকে পড়েছে অন্তত ৩৯ ভারতীয়, জানালো দিল্লি। মডার্নার ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিশরের প্রেসিডেন্ট সিসির বুলেট প্রুফ কাচের আড়ালে ভাষণ, সামাজিক মাধ্যমে ব্যাপক উপহাস বিদ্রূপ। নাগর্নো কারাবাখ আজারবাইজানের অবিচ্ছেদ্য অংশ বললেন ভ্লাদিমির পুতিন। নওয়াজ শরীফের মায়ের মৃত্যুতে সমবেদনা জানালেন নরেন্দ্র মোদী। ইরান বিরোধী নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত মার্কিন কোম্পানিগুলো, দাবি ইরানের। ফিলিস্তিনি বালকের হত্যার তদন্তের আহ্বান জানালো জাতিসংঘ। অবশেষে সৌদিতে করোনার টিকা দেওয়া শুরু। এবং করোনা নিয়ে প্রতিবেদন করায় বিচারের মুখোমুখি অনশনরত চীনা সাংবাদিক। চীনের জলসীমায় দুটি জাহাজে গত কয়েক মাস ধরে অন্তত ৩৯ জন ভারতীয় নাগরিক আটকে রয়েছে বলে জানিয়েছে দিল্লি। বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, এসব নাগরিককে দেশে ফেরানোর চেষ্টা অব্যাহত রয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানান, চীনের হুবেই প্রদেশের জিততাং বন্দরের কাছে গত ১৩ জুন থেকে নোঙর করে থাকা এমভি জগ আনন্দ জাহাজে রয়েছে ২৩ জন ভারতীয় ক্রু সদস্য। এছাড়াও সাউফিদিয়ান বন্দরের কাছ থেকে গত ২০ সেপ্টেম্বর থেকে নোঙর করে রয়েছে এমভি আনাস্তাসিয়া। খালাসের অপেক্ষায় থাকায় এই জাহাজটিতে আরও ১৬ জন ভারতীয় রয়েছে বলে জানিয়েছেন তিনি। আটকে পড়া এসব ভারতীয় নাগরিকদের মানবিক সহায়তা নিশ্চিত করতে ভারত সরকার নিয়মিতভাবে চীনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে বলে জানান অনুরাগ শ্রীবাস্তব। তিনি বলেন, আমাদের দূতাবাস নিয়মিতভাবে চীনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের আরোপ করা করোনা সংক্রান্ত বিধিনিষেধের কারণে এসব জাহাজে কর্মী পরিবর্তনের অনুমোদন দেওয়া হচ্ছে না। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে চীন ভারত সম্পর্কে উত্তেজনা চলছে। লাদাখ সীমান্তে দুই দেশের সেনা সদস্যদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পরও উভয় দেশ সামরিক উত্তেজনা অব্যাহত রাখে। এছাড়া চীনের বেশ কিছু অ্যাপ ভারত নিষিদ্ধ করে। এছাড়া ভারতে চীনা পণ্য বর্জনের আহ্বানও জানানো হয়। যুক্তরাষ্ট্রের জিপ প্রযুক্তি কোম্পানি মডার্নার করোনা ভাইরাস ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়েছে বলে শুক্রবার টুইটারে জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার সকালে এক টুইটার পোস্টে ট্রাম্প লিখেছিলেন, কোনো বাধা ছাড়াই মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হলো, শীঘ্রই বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে। বৃহস্পতিবার এক বিশেষজ্ঞ দল জরুরি ভিত্তিতে মডার্নার ভ্যাকসিন ব্যবহারের সুপারিশ করার পরেই দিনই প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে এই ঘোষণা এলো। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA শুক্রবার আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেবে বলে ধারণা করা হচ্ছে। গত সোমবার ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদনের পর মডার্না হবে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অনুমোদনপ্রাপ্ত করোনা ভাইরাস ভ্যাকসিন। গত মঙ্গলবার FDA-র বিজ্ঞানীরা মডার্নার ভ্যাকসিনটি অনুমোদনের পক্ষে মতামত দেন। ভ্যাকসিন সম্পর্কে FDA-র ৫৪ পাতার নথিতে বলা হয়েছে, এর ব্যবহারে কোনো নির্দিষ্ট উদ্বেগজনক কিছু পাওয়া যায়নি এবং মারাত্মক ক্ষতির পার্শ্ব প্রতিক্রিয়া খুবই বিরল। FDA-র অনুমোদন পেলে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যেই ভ্যাকসিনের চালান শুরু করা যাবে। নথিতে উল্লিখিত তথ্যমতে ৩০,০০০ ব্যক্তির মধ্যে ট্রায়াল দিয়ে মডার্নার ভ্যাকসিনের ৯৪.১% কার্যকারিতা পাওয়া গেছে। ফাইজারের মতো মডার্নার ভ্যাকসিনও ২বার নেওয়া লাগবে। প্রথমবার নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় বুস্টার শট নিতে হবে। ম্যাসাচুসেটস ক্যামব্রিজের অবস্থিত কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, অনুমোদন পেলে তারা ব্যাপক মাত্রায় ভ্যাকসিন উৎপাদন শুরু করবে। এদিকে শুক্রবার সকালে টেলিভিশনে প্রকাশ্যে ভ্যাকসিন নিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তার স্ত্রী ক্যারেন পেন্স। মার্কিন জনগণের মধ্যে ভ্যাকসিনের নিরাপত্তা ও কার্যকারিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি সম্প্রতি বুলেট প্রুফ কাচের আড়ালে থেকে মিলিটারি একাডেমির ক্যাডেটদের উদ্দেশ্যে ভাষণ দেয় তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক উপহাস ও বিদ্রূপ করা হচ্ছে। মিশরের দুর্নীতির বিরুদ্ধে লড়াই আরবি হ্যাশট্যাগ সম্বলিত পোস্টটি মিশরীয়দের ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। মোহাম্মদ রামাদান নামক এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, আল সিসি, যিনি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাস্তায় বের হন এবং সেনাবাহিনীও তার নিয়ন্ত্রণে, তিনি কিনা মিলিটারি একাডেমির ক্যাডেটদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন বুলেট প্রুফ কাচের আড়াল থেকে। সিসি এবং ক্যাডেটদের মধ্যে অনেক দূরত্ব ছিল। সামনের সারির গ্রুপটির কি সিসিকে অভিনন্দন বা এরকম কিছু জানানো উচিত ছিল না, লিখেছেন তুনা আলী। একদিকে মিলিটারি একাডেমির ক্যাডেটদের উদ্দেশ্যে কথা বলেন বুলেট প্রুফ কাচের আড়াল থেকে, অন্যদিকে রাস্তায় সাইকেল চালানোর সময় কাকতালীয়ভাবে একজন ট্যাক্সি চালকের মুখোমুখি হন সিসি। তারা কি এই দৃশ্যের অবতারণাকারী বেকার পরিচালকটির অবসান ঘটাবে না? মার্কো রুসি নামের একজন ব্যবহারকারী প্রত্যুত্তরে লিখেছেন, না, তারা এই একই পরিচালক নিয়েই থাকবে যতদিন এই স্ক্রিপ্টে বিশ্বাসকারী মূর্খরা বিদ্যমান থাকবে।
আবু ইজেদ্দিন নামের একজন লিখেছেন, লোকটি ক্যাডেটদের সাথে কথা বলছে বুলেট প্রুফ কাচের আড়াল থেকে। আল সিসি ভীত। নুরুদ্দিন নামের আরেকজন ব্যবহারকারী লিখেছেন, আল সিসি মিলিটারি একাডেমির ভেতরেই বুলেট প্রুফ কাচের আড়াল দিয়ে আছেন। তার মাঝে এবং ক্যাডেটদের মাঝে কমপক্ষে 200 মিটার দূরত্ব ছিল। সংক্ষেপে বলতে গেলে বিশ্বাসঘাতকটি ভীত, অর্থাৎ বিশ্বাসঘাতকটি ভীত। যদি সে ক্যাডেটদের সামনে এত ভয় পায়, তবে নির্যাতিত মানুষের সম্মুখে গেলে তার কী অবস্থা হবে। উল্লেখ্য, সাবেক মিশরের প্রেসিডেন্ট আনোয়ার আল সাদাত 1981 সালের 6 অক্টোবর কায়রোর একটি কুচকাওয়াজ অনুষ্ঠানে সামরিক অফিসারদের হাতে হত্যার শিকার হয়েছিলেন। এরপর থেকে মিশরীয় প্রেসিডেন্টরা সামরিক অনুষ্ঠানে উচ্চ পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকেন। তবে বলা হচ্ছে, বুলেট প্রুফ কাচের পিছন থেকে এই প্রথম কোনো প্রেসিডেন্ট কথা বললেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী নাগোর্নো কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের অবিচ্ছেদ্য অংশ। বৃহস্পতিবার এই অঞ্চলের যুদ্ধবিরতির বিষয়ে রাশিয়ার অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে একথা বলেন পুতিন। মস্কোর একটি বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এই অঞ্চলগুলো আজারবাইজান প্রজাতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ। রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সমন্বয়ে গঠিত মিনস্ক গ্রুপে এভাবেই আমাদের অবস্থান গঠিত হয়েছে। অনেক বছর ধরে আমরা সবসময় এটা মনে করেছি, নাগোর্নো কারাবাখের আশপাশের 7টি অধিষ্ঠিত অঞ্চলকে আজারবাইজানের কাছে ফিরিয়ে দেওয়া উচিত। আর্মেনিয়া ও নাগোর্নো কারাবাখের মধ্যে একটি যোগাযোগ চেন বিনির্মাণের বাধ্যতামূলক শর্তে নাগোর্নো কারাবাখের বর্তমান অবস্থা অপরিবর্তিত থাকা উচিত। নাগোর্নো কারাবাখ এবং আর্মেনিয়াকে সংযুক্তকারী লাচিন করিডোর এজন্যই প্রতিষ্ঠিত হয়েছিল বলেন পুতিন। নাগোর্নো কারাবাখে বর্তমান অবস্থা সমাধান করা উচিত উল্লেখ করে পুতিন জোর দিয়ে বলেন, নাগোর্নো কারাবাখের অবস্থা ভবিষ্যতের কাছে হস্তান্তর করা উচিত। এই সংঘাতে তুরস্কের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করলে পুতিন বলেন, তুরস্ক যেভাবে বিশ্বাস করে সেভাবে তারা আজারবাইজানের ন্যায্য অধিকার রক্ষা করেছে। নাম ধরে বললে 1990-এর দশকের সংঘাতের সময় দখল হয়ে যাওয়া অঞ্চলগুলোকে ফিরিয়ে পেতে। কারাবাখের সর্বশেষ সংঘাতের বাহ্যিক কারণগুলো সম্পর্কে কোনো ধারণা দিতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেন, এই উত্তেজনা অনেক বছরের। তিনি বলেন, আমি মনে করি না এটা কোনো বহিরাগত হস্তক্ষেপের কারণে হয়েছে। সেখানে উত্তেজনা ছিল, সংঘাত ছিল এবং কিছু গোলাগুলি হয়েছে, যার ফলে এটা সংঘাতে পরিণত হয়েছিল। পুতিন উল্লেখ করেন, যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর রাশিয়া, আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে সম্পাদিত ত্রিপক্ষীয় চুক্তি সংঘাতে জড়িত পক্ষগুলোকে তাদের অঞ্চলে সুরক্ষিত করেছে। তিনি বলেছেন, সহিংসতা বন্ধের এই চুক্তিটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি রক্তপাত বন্ধ করেছে, বেসামরিক মানুষের মৃত্যু বন্ধ করেছে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি মৌলিক। বাকি সবকিছু গৌণ। মানুষের জীবন ও স্বাস্থ্য বাঁচানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যেটা আমরা সমাধা করেছি। পাকিস্তান মুসলিম লীগ PMLN সর্বোচ্চ নেতা নওয়াজ শরীফের মায়ের মৃত্যুতে আন্তরিক সমবেদনা জানিয়েছে দেশটির সাবেক এই প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউন অনলাইন বৃহস্পতিবার এই তথ্য জানায়। মোদীর পাঠানো চিঠিতে 27 নভেম্বর তারিখ উল্লেখ রয়েছে। তবে চিঠিটি গত সপ্তাহে নওয়াজ শরীফের বে ও PMLN এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজের কাছে দেওয়া হয়। ইসলামাবাদের ভারতীয় হাইকমিশন মরিয়মের কাছে চিঠিটি পৌঁছে দেয়। চিঠির বিষয়টি নওয়াজ শরীফকে জানানোর জন্য মরিয়মকে অনুরোধ করা হয়। পাকিস্তানে কারাদণ্ডিত নওয়াজ শরীফ প্রায় 1 বছর ধরে লন্ডনে অবস্থান করছেন। তার মা বেগম শামীম আক্তার গত 22 নভেম্বর লন্ডনে মারা যান। পরে তার মৃতদেহ পাকিস্তানে এনে পারিবারিক অবস্থানে দাফন করা হয়। চিঠিতে মোদী লিখেছেন, প্রিয় মিয়া সাহেব, 22 নভেম্বর লন্ডনে আপনার মা বেগম শামীম আক্তারের মৃত্যু সম্পর্কে জানতে পেরে আমি গভীরভাবে দুঃখিত। গভীর শোকের এই মুহূর্তে আপনার প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। 2015 সালে আকস্মিক লাহোর সফরের সময় শামীম আক্তারের সঙ্গে কথোপকথনের স্মৃতিচারণ করেন মোদী। নওয়াজ শরীফের মা সম্পর্কে মোদী লিখেছেন, তার সারল্য ও উষ্ণতা সত্যিকার অর্থে খুব মর্মস্পর্শী ছিল। নওয়াজ শরীফের কাছে লেখা চিঠিতে মোদী লিখেছেন, এই অপূরণীয় ক্ষতি সইতে আপনাকেও আপনার পরিবারকে শক্তি দেওয়ার জন্য আমি সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি। নওয়াজ শরীফের মায়ের বিধি আত্মার শান্তি কামনা করে চিঠি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের বেআইনি নিষেধাজ্ঞার কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন কোম্পানিগুলোই। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে উদ্দেশ্য করে এক টুইট বার্তায় এই মন্তব্য করেন জারিফ। বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে এই দেশটির কোম্পানি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো অন্য সবার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, আপনাদের নিষেধাজ্ঞা আপনাদের এই কোম্পানিগুলোকে অভূতপূর্ব প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ইরানের বাজার থেকে দূরে রেখেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর টুইটার বার্তায় আরও বলা হয়, আপনাদের সর্বোচ্চ চাপ প্রয়োগের ব্যর্থ নীতির কারণে আপনাদেরই বোয়িং কোম্পানি ইরানের কাছে 88টি যাত্রীবাহী বিমান বিক্রি করা থেকে বঞ্চিত হয়েছে। এর ফলে শুধু ইরানের বিমান যাত্রীদের জীবন হুমকির মুখে পড়েনি, বরং যুক্তরাষ্ট্রের হাজার হাজার মানুষ কর্মসংস্থান হারিয়েছে। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বক্তব্যে কোনো ধরনের দলিল প্রমাণ উপস্থাপন ছাড়াই দাবি করেছিলেন, ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনৈতিক অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। তার ওই বক্তব্যের জবাব দিতে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী টুইট বার্তায় এসব কথা বলেন।
চলতি মাসে দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে বিক্ষোভের সময় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হামলায় ১৫ বছরের এক শিশু হত্যার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা। ইসরায়েলিদের জবাবদিহিতার অভাব এই ঘটনার জন্য দায়ী করছে বিশেষজ্ঞরা। তারা বৃহস্পতিবার এই তদন্তের আহ্বান জানিয়েছে। মাইকেল লিঙ্ক ১৯৬৭ সাল থেকে চলা দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলোতে মানবাধিকার পরিস্থিতি নিয়ে একজন খ্যাতিমান বিশেষজ্ঞ এবং বিচার বহির্ভূত মৃত্যুদণ্ডের বিষয়ে বিশেষজ্ঞ অ্যাগনেস কলমার্ট এক বিবৃতিতে বলেন, সামগ্রিক জবাবদিহিতার অভাবে সাম্প্রতিক বছরগুলোতে ফিলিস্তিনি শিশুদের হত্যা খুবই উদ্বেগজনক। তারা বলছে, ইচ্ছাকৃতভাবে প্রাণঘাতী শক্তি প্রয়োগ কেবল তখনই ন্যায়সঙ্গত হয় যখন নিরাপত্তা কর্মী মারাত্মক বা গুরুতর কোনো ক্ষতির সম্মুখীন হন। কিন্তু ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হাতে আলী আইমান আবু আলিয়া হত্যা হয়েছে এমন পরিস্থিতিতে যেখানে ইসরায়েলি বাহিনীর প্রাণহানি বা গুরুতর আহত হওয়ার কোনো আশঙ্কাই ছিল না। ঘটনাটি আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন। ৪ ডিসেম্বর আল মুগাইয়ার গ্রামে ফিলিস্তিনি যুবকেরা কাছেই অবৈধ ইসরায়েলি ঘাঁটি নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ করছিল। সিভিল সোসাইটি সংস্থা ও জাতিসংঘের মানবাধিকার অফিসের সংগৃহীত তথ্য থেকে জানা যায়, এই বিক্ষোভকারী যুবকেরা ইসরায়েলি সেনাবাহিনীর দিকে পাথর ছুঁড়েছিল, যার ফলে ইসরায়েলি বাহিনী তাদের দিকে রাবারের মরানো ধাতব বুলেট, টিয়ার গ্যাস ও গোলাবারুদ নিক্ষেপ করে। একজন ইসরায়েলি সৈন্যের আনুমানিক ১০০ থেকে ১৫০ মিটার দূর থেকে ০.২২ রুজার প্রিসিশন রাইফেল থেকে ছোড়া একটি গুলি আবু আলিয়ার পেটে ঢুকে যায়। সে ঘটনার পর ৩ হাসপাতালে মারা যায়। মানবাধিকার বিশেষজ্ঞরা বলছে, ইসরায়েলি বাহিনী কোনো ধরনের আশঙ্কাজনক পরিস্থিতিতে পড়েছিল এমন কোনো দাবি সম্পর্কে তারা অবগত নয়। তাদের তথ্যমতে আবু আলিয়া সহ ২০২০ সালে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে ৬টি শিশু নিহত হয়েছে। কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া শুরু করেছে সৌদি আরব। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ফাইজার বায়োনটেকের করোনা টিকা দেওয়ার কর্মসূচি শুরু করেছে বৃহস্পতিবার থেকে। ২৪ ঘন্টায় ১.৫ লাখ মানুষ টিকা নেওয়ার আগ্রহ প্রকাশ করে নিবন্ধন করেছেন। ফাইজার বায়োনটেক টিকার প্রথম চালান বুধবার দেশটিতে এসে পৌঁছায়। টিকা হাতে পাওয়ার পরদিনই তা দেওয়া শুরু করল সৌদি আরব। সৌদিতে প্রথমে টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যে দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল রাবিয়া আছেন। টিকা নেওয়ার পর তিনি বলেছেন, আমরা জনগণকে নিশ্চিত করেছি যে এই টিকা নিরাপদ। মধ্যপ্রাচ্যে বাহরাইনের পর দ্বিতীয় দেশ হিসেবে সৌদি আরব গত সপ্তাহে ফাইজার বায়োনটেক টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। তবে তারা বাহরাইনের আগেই এই টিকা পেয়ে তার প্রয়োগ শুরু করল। গত মাসে সংযুক্ত আরব আমিরাত চীনা প্রতিষ্ঠানের উদ্ভাবিত সিনোভ্যাক টিকাদান কর্মসূচি শুরু করে। ৩৪ মিলিয়ন জনসংখ্যার সৌদি আরবে এখন পর্যন্ত ৩,৬০,০০০ মানুষের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬,০০০-এর বেশি মানুষ। করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহানের পরিস্থিতি নিয়ে প্রতিবেদন করায় আটককৃত সাংবাদিক জ্যাং জেনের বিচার কার্যক্রম শুরু করতে যাচ্ছে চীন। এ মাসের শেষ নাগাদ বিচারের শুনানি শুরু হবে বলে জানিয়েছে তার আইনজীবী। গত বছরের শেষ নাগাদ চীনের উহান থেকে করোনা ভাইরাস প্রথম ছড়িয়ে পড়ে। তখন মহামারীর খবর ধামাচাপা দেওয়া ও সতর্ককারীদের মুখ বন্ধ রাখার অভিযোগ উঠেছিল বেইজিংয়ের বিরুদ্ধে। সাবেক আইনজীবী ৩৭ বছর বয়স্ক জ্যাং গত ফেব্রুয়ারিতে উহান থেকে ঘুরে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও স্ট্রিমিংয়ে তার অভিজ্ঞতা সম্পর্কে বলেছিলেন। মহামারী পরিস্থিতি সামাল দিতে চীনা সরকারের পদক্ষেপের সমালোচনা করে প্রবন্ধও লিখেছেন তিনি। এরপর গত মে মাসে দ্বন্দ্ব তৈরি ও পরিস্থিতি অস্থিতিশীল করতে উস্কানি দেওয়ার অভিযোগে জ্যাংকে আটক করা হয়। সরকারের বিরুদ্ধে প্রতিবাদকারীদের শাস্তি দিতে এই অভিযানের ব্যাপক ব্যবহার করে চীনা সরকার। এই অভিযোগে দায়ী ব্যক্তিকে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধি রয়েছে। আগামী ২৮ ডিসেম্বর সাংহাইয়ের একটি আদালতে জেংয়ের বিচারের শুনানি শুরুর নোটিশ পেয়েছে বলে জানিয়েছে তার আইনজীবী। আরও জানায়, কারারুদ্ধ অবস্থায় গত জুন থেকে অনশন শুরু করেছেন জেং। তবে কর্তৃপক্ষ নাকের টিউবের মাধ্যমে তাকে খাবার গ্রহণে বাধ্য করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আইনজীবীর একটি নোট ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি লিখেছেন জেংয়ের স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ এবং তিনি মাথা ব্যথায় ভুগছেন। নোটে আইনজীবী লিখেছে, ২৪ ঘন্টা অনশনে থেকে তিনি এখন অন্যের সহযোগিতায় বাথরুমে যাচ্ছেন। তিনি মানসিকভাবে বিধ্বস্ত বোধ করছেন, যেন প্রতিটা দিনই যন্ত্রণায় কাটছে। তিনি বলেছেন, তার শারীরিক দুরবস্থা সহ্যের বাইরে চলে যাচ্ছে। উহান সম্পর্কে প্রতিবেদন করায় এই বছরের শুরুতে চীনে যে ৪ জন সাংবাদিককে আটক করা হয়েছিল, জেং তাদের মধ্যে একজন।